আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। নতুন টাকার সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে সাধারণ মানুষের প্রতিদিনের লেনদেনে। বাজারে বাড়ছে ছেঁড়াফাটা নোটের ব্যবহার, আর এসব নোট পরিবর্তন করতে গিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। যদিও ব্যাংকাররা বলছেন নিয়ম মেনেই দেয়া হচ্ছে সেবা, তবে নিয়ন্ত্রক সংস্থা বলছে কোনো ব্যাংক গ্রাহক হয়রানি করলে ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে নতুন নোটের সংকটের মধ্যেই বেড়েছে ছেঁড়াফাটা টাকার প্রচলন। দৈনন্দিন প্রয়োজনে অনেকেই এসব নোটে লেনদেন করলেও ব্যাংকে গিয়ে তা বদলানোর সময় ভোগান্তিতে পড়ছেন। প্রতিটি ছেঁড়াফাটা নোট বদলাতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। তাদের অভিযোগ, সব ধরনের নোট ব্যাংকগুলো সহজে পরিবর্তন করছে না। নানা নিয়ম নীতি অসহযোগিতার কারণে ভোগান্তি আরও বাড়ছে। চেঞ্জ করতে গেলে অনেক সময় বিরক্ত লাগে যে না আসি এখানে, তারপরও আবার আসা হয়, কিন্তু কী করবো টাকাটা নিয়ে। 550 টাকা আনছিলাম, 350 টাকা দিয়েছে। রিটার্ন করতে নিতে আসছি, এখন বলতেছে ক্লেম সিতে পাঠানোর জন্য। কারণ ক্লেম সিতে পাঠালে আমি 4 মাস অপেক্ষা করবো 2000 টাকার জন্য। আসলে আমরা চাচ্ছিলাম যে চেঞ্জ করতে চলে, আমরা কিন্তু রিলিফ হয়ে যাচ্ছি আমরা, কিন্তু আমার নিয়ম আমার ফলো করতে হচ্ছে, আমাদেরকে সমস্যা হচ্ছে এটাই। তবে ব্যাংকাররা বলছেন প্রতিটি গ্রাহকের কাছ থেকে প্রতিদিন সর্বোচ্চ 10টি ছেঁড়াফাটা নোট নেওয়া হচ্ছে। এই ছেঁড়াফাটার নোটের আসলে দুইটা স্তর। একটার জায়গায় আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে মূল্য পরিশোধ করতে পারি। এই ক্ষেত্রে যাতে কোনো ব্যত্যয় না হয় এটাকে এনশিওর করি। দেখা যাচ্ছে অংশ বিশেষ নাই, ক্লেমসের অ্যামাউন্ট নোট সেটার পরিমাণ তো খুব বেশি না, সেইটা আমরা আলাদাভাবে বাংলাদেশ ব্যাংক বলছে যে এই টাকাগুলো আলাদাভাবে কাউন্টারভাবে আপনি দেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো নোটের 90% বেশি অংশ অক্ষত থাকলে গ্রাহক সাথে সাথে পুরো টাকা ফেরত পাবেন। তবে 90%-এর কম অক্ষত থাকলে তাৎক্ষণিকভাবে মূল্য পাওয়া যাবে না। সেক্ষেত্রে গ্রাহকদের আবেদন করলে সর্বোচ্চ 8 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। আইন অনুযায়ী প্রদান করা হয়েছে, তারা সেই আইন মেনে সাধারণ মানুষকে সেবা দেবে। এই সেবা যাতে কোনো ইনফরমাল সেক্টরের কাছ থেকে নিয়ে জনগণকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয়। এই পরিস্থিতিতে ভোগান্তি কমাতে ব্যাংকগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তদারকি জোরদারের দাবি গ্রাহকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের দাম কমায় মার্চে মূল্যস্ফীতি কিছুটা কমেছিল, তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ায় আবারও অর্থনীতিতে চাপ দেখা দিয়েছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদনে এমন সব তথ্য উঠে এসেছে। এতে জানানো হয় মার্চে সামগ্রিক মূল্যস্ফীতি সামান্য কমে 8.71% নেমে আসে, যা ফেব্রুয়ারিতে ছিল 9.13%। মূল্যস্ফীতি কমার প্রধান কারণ ছিল খাদ্য মূল্যস্ফীতি, বিশেষ করে চালের দাম কমায় বাজার কিছুটা স্থিতিশীল ছিল। বোরো ধান কাটার ফলে দেশীয় সরবরাহ বৃদ্ধি, আমদানি প্রবাহ এবং খোলা বাজারে বিক্রি কার্যক্রম সবকিছু মিলিয়ে মার্চে চালের দাম নিম্নমুখী ছিল। তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে স্থির রয়েছে, যা ফেব্রুয়ারির 9.01% থেকে খুব সামান্য কমে 9.09% পৌঁছায়। মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কাজে লাগিয়ে অনেকটা চাপ সৃষ্টি করে সয়াবিন তেলের দাম বাড়িয়ে নেয় বিক্রেতারা। তবে দাম বাড়ানোর বিরূপ প্রভাব পড়েছে ভোক্তাদের ওপর। তাদের অভিযোগ, এমনিতেই বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম চড়া, এর ওপর তেলের দাম বাড়ানোয় হিমশিম খেতে হচ্ছে সংসার চালাতে। এদিকে অল্প হলেও নতুন দামের তেল আসতে শুরু করেছে বাজারে। ব্যবসায়ীরা বলছেন আজ রাতের মধ্যেই বাজারের সরবরাহ বাড়বে। মূলত মধ্যপ্রাচ্যের অস্থিরতার পর থেকে বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট শুরু হয়। বোতলজাত তেলের সংকট হয় বেশি, এর সুযোগ নেয় বিক্রেতারা। দাম বাড়াতে সরকারের সঙ্গে কয়েকবার বৈঠক করে বিপণন প্রতিষ্ঠানগুলো। সবশেষ বুধবার বোতলের সয়াবিন তেলের দাম বাড়ে প্রতি লিটারে 4 টাকা। বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয় 199 টাকা লিটার, আর 5 লিটারের বোতল 975 টাকা। দাম বৃদ্ধির পর থেকে বাজারে সরবরাহ বাড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন নতুন দামের তেলের বোতল দ্রুতই বাজারে আসবে। তবে পুরাতন তেলের বোতল আগের দামে বিক্রি হচ্ছে বলে দাবি তাদের। সরবরাহ আজকে একটু ভালো, কালকে পরশুদিন থেকে আজকে ভালো। আমরা এখন আগের রেটে তেল বেচতেছি, 1 লিটার 195, 2 লিটার 390, 5 লিটার 955। ভোজ্য তেলের দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা।
অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে সরকারি কোনো সংস্থা নজরদারি নেই। মধ্যবিত্ত আমাদের তো সমস্যা হবে, এখন তেল না হলেও তো বাড়তি দিয়েই কিনতে হবে, এছাড়া তো আর সরকার তো কোনো কিছু এখনো নিয়ন্ত্রণ আসতেছে না। তদারকি থাকলে তো এরকম হতো না, তদারকি তো নাই। আপনি দেখতে পাচ্ছেন, আপনারা তো মার্কেটে ঘুরছেন, কোথাও আছে মনিটরিং এর লোক? কোথাও নাই। এমন পরিস্থিতিতে ভোক্তাদের স্বার্থে সামগ্রিক পণ্যের বাজারে কার্যকর তদারকির তাগিদ ক্যাবের। দাম বাড়ানোর জন্য আপনার পায়তারা করে সাপ্লাই চেনটা কমিয়ে দিয়ে রাষ্ট্রকে জিম্মি করে এই যে দাম বাড়ানোর এই যে প্রক্রিয়া আমরা কয়েকবার থেকে দেখছি, এই জায়গাটায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া আমরা দেখছি। দেশে ভোজ্য তেলের দৈনিক চাহিদা প্রায় 1.5 লাখ টন। এর পুরোটাই নিয়ন্ত্রণ করে হাতে গোনা 6টি কোম্পানি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগেই এলসি সংকটের সমাধান ও রপ্তানি আয়ের অর্থ দ্রুত ছাড়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি BKMEA। সংগঠনটির নেতারা বলছেন, অনেক বাইং হাউস সময় মতো অর্থ পরিশোধ না করায় চাপে পড়ছে রপ্তানিমুখী শিল্প খাত। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সাথে বৈঠক শেষে এসব কথা জানান BKMEA সভাপতি মোহাম্মদ হাতেম। বৈঠকে ব্যবসায়ী নেতারা বকেয়া নগদ সহায়তা দ্রুত ছাড়, ডলার সংকট এবং ব্যাংকিং খাতের নানা জটিলতা তুলে ধরেন। এ সময় 30 এপ্রিল পর্যন্ত জমা সব অর্থ নিষ্পত্তির অভিযোগ দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। এছাড়াও গ্রিন ফাইন্যান্সিং সহজ করা, ডলারের অবমূল্যায়ন এবং কিছু বাইং হাউসের অর্থ পাচারের বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয় বলেও জানান তারা। আমাদের পাওনা এই টাকাটা যাতে পুরো টাকাটা যাতে ঈদের আগে ডিসবার্স করা হয়, এটা নিয়ে একটা আমাদের বিশেষ ছিল, আবেদন ছিল। দ্বিতীয়ত গ্রিন ফাইন্যান্সিং নিয়ে বেশ অনেকে আমাদের ফান্ড পাচ্ছে না, এই বিষয়গুলি নিয়ে আলোচনা, এবং সেখানে গ্রিন ফাইন্যান্সিংয়ের 2টা ভাগ আছে। একটা ভাগে ফান্ড আছে কিন্তু টাইমলি পাচ্ছে না, আরেকটা ভাগে ফান্ড নাই, সেখানে ফান্ডটা আর একটু বাড়াবার জন্য উনি বলেছেন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বর্তমানে 8টি বড় বাধা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো আমলাতান্ত্রিক জটিলতা ও নিয়ন্ত্রণমূলক কাঠামো। MCCI আয়োজিত বিজনেস ক্লাইমেট ডায়ালগ অনুষ্ঠানে এসব তথ্য উঠে আসে। বুধবার MCCI ও পলিসি এক্সচেঞ্জ যৌথভাবে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, নতুন সরকারের অগ্রাধিকার ও আগামী বাজেটের জন্য কেন গুরুত্বপূর্ণ শীর্ষক সংলাপের আয়োজন করে। সংলাপের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডক্টর মাসুর রিয়াজ। এ সময় ডিজিটাল ইকোনমি তৈরিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে অনেক সংস্কার প্রতিশ্রুতি থাকে, তবে বাস্তবে কাজের কাজ তেমন কিছু হয় না। তাই বিদেশি উদ্যোক্তারা এদেশে বিনিয়োগে আস্থা পান না। দেশের অর্থনীতি যে চাপের মধ্যে রয়েছে তা আমরা গত 2 বাজেটে দেখেছি। এছাড়া মধ্যপ্রাচ্য সংকটের আগে থেকেই ডলারের উচ্চমূল্য ও জ্বালানি সংকট দেশের উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। সংকট সমাধানে আমরা সরকারকে 7টি সংস্কার প্রস্তাব দিয়েছি। বিএনপির সময় কখনোই শেয়ার বাজারে লুটপাট হয়নি, ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক পরিচয় না দেখে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেয় বিএনপি। সরকার দলীয় চিফ হুইপ বলেন, সরকার ও বিরোধী দলের বিরোধে তৃতীয় পক্ষ যেন সুবিধা নিতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে সবাইকে। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন বৃহস্পতিবার পাশ হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026। নিয়ন্ত্রকের যে ভূমিকা অত্যন্ত। অর্থমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে কখনোই শেয়ার বাজারে লুটপাট হয়নি। রাজনৈতিক পরিচয় না দেখে বিএনপি সবসময় যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছে। বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা বিএনপি সরকারের সময় কোনো সময়ের সমস্যা হয় নাই, সব সময় আর্থিক শৃঙ্খলা বজায় ছিল, কোনো সময় শেয়ার বাজার লুটপাট হয় নাই, বিকজ বিএনপির অ্যাপয়েন্টমেন্টগুলো কোনো সময় পলিটিক্যাল কনসিডারেশনে হয় নাই এবং যোগ্য ব্যক্তিদের সেখানে দেওয়া হয়েছিল। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতি হচ্ছে, কিন্তু সেটি যেন মর্যাদা ও সাম্যের ভিত্তিতে হয় তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ভারতের সাথে সম্পর্ক আমরা উন্নয়ন করতে চাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু মর্যাদার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে এই সম্পর্ক হতে হবে। মাননীয় স্পিকার,
ভারত শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করে এই দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেই দিনকে সে কবর রচনা করতে হবে মাননীয় স্পিকার। সরকার ও বিরোধী দলের বিরোধের সুযোগ যেন তৃতীয় পক্ষ নিতে না পারে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন ভিন্নমত থাকাই স্বাভাবিক, তবে জনগণের স্বার্থে সবাই মিলে কাজ করতে হবে। আপনি ওই চেয়ারে বসে আছেন, কালকে এখানে তো বসতে পারেন, আমরা ওইখানেও বসতে পারি, কিন্তু আমরা কি সেই সুযোগে কেউকে সুযোগ করে দেব যে সুযোগে আর একজন এসে এখানে চেয়ার দখল করবে, তারপর আপনাকেও ফাঁসি দেবে, আমাকেও ফাঁসি দেবে? আমরা কি চাই তা? আমরা যদি না চাই তাহলে আমাদের অনেক সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। সবাই একসাথে কাজ করলে যে কোনো সংকট মোকাবিলা সম্ভব বলেও মন্তব্য করেন চিফ হুইপ। জাতীয় সকল সমস্যাকে আমরা এখানে নিয়ে আসবো, তার সমাধান করার যৌক্তিক চেষ্টা করব। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 থেকে 30 তারিখ পর্যন্ত বিশ্ব টিকাদান সপ্তাহ পালিত হচ্ছে। উপলক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ফার্মেসি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মা সবার জন্য টিকাদান নামে একটি সেমিনার আয়োজন করেছে। বৃহস্পতিবার আয়োজিত সেমিনারে প্রফেসর ডাক্তার আব্দুস শাকুর খান বলেন, অধিকাংশ শিক্ষার্থী ডরমেটরিতে থাকার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য টিকা নেওয়া জরুরি। শুধু টিকা গ্রহণ নয়, বিদেশে উচ্চশিক্ষার জন্য ভ্যাকসিন কার্ডের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। এছাড়া বর্তমানে বাংলাদেশের পরিবেশে শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে রক্ষার জন্য প্রাদুর্ভাব শুরুর আগেই ফ্লু এবং ইপিআই টিকাগুলো গ্রহণের পরামর্শ দেন তিনি। সেমিনারে অসুস্থতার কারণে কর্মঘণ্টা যাতে নষ্ট না হয় এবং শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার যথাযথ পালনের শারীরিক সুস্থতায় ভ্যাকসিনেশনের গুরুত্বের কথা তুলে ধরা হয়। দুধের পুষ্টিগুণ বজায় রেখে সহজে পরিপাকে সাহায্যের জন্য ড্যানো ল্যাক্টো রিডিউসড ফিল্ড মিল্ক পাউডার বাজারে এনেছে আরলা ফুডস। হজমে যাদের অসুবিধা হয় তাদের কথা মাথায় রেখেই নতুন পণ্যটি তৈরি করা হয়েছে। বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ হজমের সমস্যার কারণে দুধ গ্রহণ করা কমিয়ে দেন, না হয় একেবারেই বাদ দিয়ে দেন। তাই দুধের ল্যাকটোজ উপাদান 36% থেকে 3% কমিয়ে এনে এই সমস্যার সমাধানে সাহায্য করে পণ্যটি। এটি দেশের প্রথম ল্যাক্টো রিডিউসড ফিল্ড মিল্ক পাউডার। আরলা ফুডস বাংলাদেশের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত এবং ইউরোপিয়ান ইউনিয়নের চেম্বার অব কমার্সের চেয়ারপারসন। সকাল থেকে বৃষ্টি না হলেও উজানের ঢলে বিভিন্ন জেলার নদ নদীর পানি বেড়েই চলেছে। ফলে হাওরে পানি বেড়ে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে কয়েকদিন পর রোদ দেখা দেয়ায় ভেজা ধান শুকানোর চেষ্টা করছেন কৃষকরা। টানা কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে তলিয়ে গেছে প্রায় 13,000 হেক্টর জমির ধান। বৃহস্পতিবার সকালে রোদ ওঠায় বেড়েছে কাটা ধান শুকানোর ব্যস্ততা। তলিয়ে যাওয়া ধানও যতটুকু পারা যায় কেটে তোলার চেষ্টা চালাচ্ছেন কৃষক। আমলা টামলাও পাওয়া যায় না, 700, 800, 900 টাকা রোজ হয়। ওই বাচ্চা হলতে পারলে কুটে খাইটা তুললা লয় আগে। কিছু খাঁচা কিছু ফাঁকনা নাই, খামলা 800 টাকা 1000 টাকা রোজ খামলা আনা লাগে। কেমনে কিতা করা যায়? যে ধানগুলো কৃষক ইতিপূর্বে কেটেছে সেই ধানগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কোনো উঁচু জায়গায় বা বারান্দায় বা বাসা বাড়িতে যাতে অন্তত মেলে রাখে ধানগুলোকে এবং একটা ফ্যানের ব্যবস্থা করে। মৌলভীবাজারে তলিয়ে গেছে হাওরের 1150 হেক্টর জমির ধান। বৃষ্টি না থাকলেও উজানের ঢল থাকায় বিভিন্ন হাওরে পানি বেড়েই চলেছে। 4 কেয়ার জায়গা কাজ করছিলাম ঋণবিন করিয়া, অন্ত 1 কেয়ার তুলছিলাম আর 3 কেয়ার পানির নিচে গিয়া দড়ি দিয়ে টানি অর্ধেক পরের অর্ধেক তুলটা মাইছে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে বানিয়াচংয়ের সুজাতপুর হাওরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কিশোরগঞ্জের হাওরে তলিয়েছে 4,500 হেক্টর জমির পাকা বোরো ধান। উজানের ঢলের কারণে ফসলের ক্ষতির পরিমাণ আরও বাড়ার শঙ্কায় কৃষি বিভাগ। পুরা জমিনটা গেছে তলে, মানে খোরাকটা তুলতে পারছি না। দিকে জায়গা কার্যকর শুকায় দেয় না, রোদ নাই, ওদের ফসল আছে সার ধান। আমাদের উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা প্রতিনিয়ত মাঠ পরিদর্শন করছি, পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত জমি এবং কৃষকের তালিকা আমরা প্রণয়ন করছি। নেত্রকোনায় দ্রুত ধান কাটতে অন্য জেলা 6,000 কৃষি শ্রমিক পাঠানোর জন্য ঢাকায় চিঠি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের ধানটা ঘরে তুলতে পারি এবং দ্রুততার সাথে, এবং এজন্য আমরা কিন্তু আমাদের যে শ্রমিক আছে পাশাপাশি আমরা আমাদের এই জেলার জন্য আমরা প্রায় 6,000 আমাদের শ্রমিকের আমরা চাহিদা দিয়েছি। নেত্রকোনার প্রশাসন হাওরের 9,000 হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ার কথা বললেও জমির পরিমাণ আরও অনেক বেশি দাবি কৃষকদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
সপ্তাহের শেষ দিনে নেতিবাচক দেশের 2 শেয়ার বাজার। ডিএসইতে কমেছে সূচক এবং লেনদেন, প্রায় 57 কোম্পানির শেয়ার দর কমেছে আজ। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 23 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে প্রায় 94 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরু থেকে নেতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 10 মিনিটেই প্রধান সূচক কমে 8 পয়েন্ট। বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 30.49 পয়েন্ট কমে অবস্থান করছে 5286 পয়েন্টে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। আজ হাতবদল হয়েছে 864 কোটি 2 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 23 কোটি 75 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেয়া 389টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 113টির, কমেছে 220টির এবং অপরিবর্তিত রয়েছে 56টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আছে সিটি ব্যাংক, দ্বিতীয় অবস্থানে এনসিসি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে যমুনা ব্যাংক। এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে প্রিমিয়ার সিমেন্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় এবং তৃতীয় আলিফ ম্যানুফ্যাকচারিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 93.94 পয়েন্ট কমেছে। লেনদেন মোট 43 কোটি 33 লাখ টাকার শেয়ার। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।